الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فكلي واشربي وقري عينا فإما ترين من البشر أحدا فقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا فأتت به قومها تحمله قالوا يا مريم لقد جئت شيئا فريا يا أخت هارون ما كان أبوك امرأ سوء وما كانت أمك بغيا فأشارت إليه قومه قالوا كيف نكلم من كان في المهد صبيا صدق الله العظيم বিসমিল্লাহিররহমানিররহিম। এ পর্যায়ে বক্তব্য শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসবেন শাকির আহমেদ, সভাপতি ৫ নং ওয়ার্ড ছাত্রদল। বিসমিল্লাহিররহমানিররহিম। বাংলাদেশ জিন্দাবাদ। মঞ্চে উপস্থিত আজকের সভার সম্মানিত সভাপতি ও সম্মানিত প্রধান অতিথি এবং উপস্থিত আজকের সভার মুরব্বিয়ান আজ এখানে বক্তব্য দেওয়ার সময় নয়, বক্তব্য দেবেন আমাদের কিন্তু আমি কিছু কথা আমাদের নেতাকে নিয়ে না বললেই হয় নয়। আজ আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের নেতা কৌশল আহমেদ ভাই আমাদের বাড়িতে এসেছেন। আমি আমার ওয়ার্ড ছাত্র দলের পক্ষ থেকে বলতে চাই যে আমরা ছাত্র দল সর্বোচ্চ স্বেচ্ছার এবং আগামী জাতীয় নির্বাচনে কৌশল ভাইয়ের নেতৃত্বে সর্বোচ্চ দিয়ে কাজ করবো এবং সর্বোপরি ভাইয়ের হয়ে কাজ করে ভাইকে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, দেশ নেত্রী খালেদা জিয়া দীর্ঘজীবী হোক, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, কৌশল আহমেদ ভাই জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জনাব আব্দুল ওয়াদুদ শায়েস্তা মিয়া, সভাপতি ৫ নং ওয়ার্ড বিএনপি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপজেলা নেতৃবৃন্দ এবং আমাদের গ্রামের মুরব্বিয়ান ও সমবয়সী সকলের কাছে আমার আসসালামু আলাইকুম। রাত অনেক হয়েছে, অপেক্ষা করতে করতে আমরা শেষ। আমরা কোনো সময় আমরা কোনো দানের প্রার্থী আমরা দানের শেষে করি, দানের প্রার্থী পাই যায়। আজকে আমরা কৌশল আহমদকে দানের প্রার্থী পাইছি। আমরা ইচ্ছা মতো আমরা ভোটে দানের বিজয়ী হতাম ইনশাআল্লাহ। আল্লাহ আমরা সহায়তা হতাম। এরপরে আমরা যতবার নির্বাচন করছি আমরা নির্বাচনের বিরোধী বাড়ি থাকি, যার দরুন আমরা উন্নয়ন থেকে বঞ্চিত। আমরা আসল উন্নয়ন হলো আমরা 2 কিলোমিটার যাতে আওয়ার থেকে একটা রাস্তা আমরা সকলের দাবি, আমরা দাবি ওটাই আমরা দাবি, এই দাবি ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন হাজী হাবিবুর রহমান, সভাপতি ও সহসভাপতি ৫ নং ওয়ার্ড বিএনপি। আজকের মঞ্চের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আমাদের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আসলে বক্তব্য দেওয়ার সময়ও নাই, কিছু না কথা না বললেও আমরা হয় না। আজ থেকে আমরা 34 বছর গত হয়ে যায়, আমরা কোনো আমাদের দলীয় কোনো পার্টি আমরা কোনো সময় পাই নাই। যাওয়াই পাইছি সব আমরা পাড়াটি পার্টি পাইছি, যার কারণে আমরা আমাদের এরিয়াতে কোনো উন্নয়নমূলক কোনো কাজ আমরা পাই নাই। আজ যেহেতু আমরা আমাদের লোকের
লয়াল একজন প্রার্থী এবং আমাদের মনোনীত এবং প্রার্থী আমাদের গড়ের মানুষ, আমাদের দানের শীষের প্রার্থী আমাদের কাউসার MM আহমেদ ভাই, উনি আমাদের পক্ষে আসিয়াছেন। আমরা আমাদের গ্রামের সবাইকে অনুরোধ করে বলবো, সামনে নির্বাচন আইছে, প্রত্যেকের জন্য আমরা আমাদের এই কৌশল ভাইয়ের জন্য নিজের মানুষ মনে করে এই অন্যের জন্য আমরা খাটতে পারতাম এবং নির্বাচনের সময় আমরা বিজয় এইভাবে তাদের বিষয়ে তার কারণ হচ্ছে আমরা এই যে আমাদের নেতাকে আমাদের গ্রাম আনার উদ্দেশ্য হলো একটাই, এই যে 34 বছর দিয়েছে আমরা কোনো প্রার্থী না পাওয়ার কারণে আমরা গ্রামে কোনো উন্নয়ন আসে না। আজ যেহেতু আমরা এখন প্রার্থী আমাদের মনোনয়ন এখন প্রার্থী পাইছি, তাহলে আমরা অবশ্যই আমরা আশাবাদী যে ওনাকে যদি আমরা বিজয় করে দিতে পারি, ইনশাল্লাহ আমাদের গ্রামের একটা উন্নয়ন আসবেই আসবে, আমাদের গ্রামের একটা উন্নয়ন আসবেই আসবে। বিগত 17 বছর এই যে ফেসিস সরকার আমাদেরকে জিম্মি করে রেখেছিল, আমরা কখনো কোনো আশা করতে পারি না। আমাদেরকে অনেক ফলবন দিয়েছেন, আমাদের চেয়ারম্যান সাহেব আমাদেরকে অনেক ফলবন দিয়েছেন, আমাদের নাকি রাস্তার LGD নাম্বার ভরে গেছে, দেখা গেছে সিদ্দিক সাহেব আমাদের এটার মধ্যে কোনো সাইন দেয় নাই, এখানে আওয়ামী লীগের কোনো ভোট নাই। আওয়ামী লীগের যেহেতু ভোট নাই, গ্রামের কোনো উন্নয়ন হবে না, ইউনিয়নের কোনো উন্নয়ন হবেই না, যার কারণে আমাদের এরিয়াটা এই অবহেলিত এলাকাটা আমরা ওইভাবেই আমরা অবস্থানের মধ্যে পড়ে গেছি। আর এমন একটা অবস্থানের মধ্যে আসি যেখানে আমরা যদি আজ একজন রুগী যদি গরম মারা যায়, আজ হয়তো আকাশের অবস্থা ভালো আছে, দিনমাদান ভালো আছে, বিদায় আমাদের নেতাইকারও ভাই আইটা ভাষণ নতুবা এখান থেকে টানবে জুতা খুইলা তাই হাতে জুতা নিয়ে আসতে হইল না। আমরা এমন একটা অবস্থানের মধ্যে এই গাড়ির মাঝে মাঝে বসবাস করতে আছি। কিন্তু একটা রুগী যদি গরম মারা যায়, আমাদের যদি একটা গর্ভবতী মহিলা কোনো সমস্যা ঘটে, কখনো আমরা গাড়ি দিয়ে এখান থেকে বাড়িয়ে যাওয়ার কোনো অবস্থানই নাই, যাইতে পারবো না। এমনকি আরো যে বিভিন্ন রোগে আক্রান্ত মানুষ আছে, কখনো এখান থেকে গাড়ি দিয়ে আমরা এই বিশ্বরোডে উঠার মতো কোনো পরিস্থিতি নাই। তাই আমি প্রত্যেকের কাছে অনুরোধ করি, বলবো আমার গ্রামে সামনে যেহেতু নির্বাচন আসতেছে, নির্বাচন হবেই হবে। অনেকে অনেক কথাবার্তা বলতেছে নির্বাচন হবে না, নির্বাচন কখনো পিছিয়ে দেখতে পারে না, নির্বাচন হবেই হবে, সামনে নির্বাচন হবে। নির্বাচন যেহেতু হবে, আমাদের নেতাকে আমরা যেন বিজয়ী মালা গড়ায় গড়িয়ে দিতে পারি, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এতদিন পর আমাদের দানের শীষের কান্ডারি জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জের মাটি ও মানুষের নেতা আজ আমাদের মাঝে এসেছেন। আপনারা গ্রামবাসী মুরব্বিয়ান, আপনাদের কথা আমাদের নেতাকে আপনারা প্রাণ খুলে বলবেন। আপনারা আজ এই সুযোগ পেয়েছেন, আমাদের নেতা আজ আমাদের মাঝে এসেছেন। এই পর্যায়ে আমি আমাদের গ্রামের বিশিষ্ট মুরব্বী হাজি আব্দুল তাই চাচাকে বলবো যে আপনি আমাদের গ্রাম সম্পর্কে এখন আমার বিশিষ্ট মুরব্বী শফিকুল্লাহ চাচাকে বলবো যে উনি কিছু বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ শহীদ করে বাংলাদেশ 54 এই পর্যন্ত আমরা আলিপুর জিতে আছি। আজকে আমরা পার্টি পাইছি বিএনপি, আমরা এরকম পাইতাম না, পাইছি যে আমরা শুকনগর রাখায় আমরা যে রাস্তা হয় সরিলাই চলি, সরকারি একটা ইটের খুনোই হচ্ছে না। আমরা আনামত আমরা বুকটা দিই, সাফ পবিত্র বুকটা দিই, সরকারি একটা ইটের খুনোই করে না। সবসময় আমরা দিতে আসি, 54 বছর থাকি গেলাম, বুঝলি? আমি অতটুকু হইলাম, আমরা আপনার লাগে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আমাদের গ্রামের বিশিষ্ট
মুরব্বী হাজি না আব্দুল হাসিব সাহেব। আসসালামু আলাইকুম। আমরা একজন মনোনীত প্রার্থী, ইনশাআল্লাহ আমরা সবাই মিলে ভোট দিব। আমরা লাগে একটু ছাত্রী রাখবো, আমরা রাস্তাঘাট দেখতে নিবা। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন হাজি সুনু মিয়া সাহেব। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জগন্নাথপুরে একজন প্রার্থী কৌশল ভাই আপনি কতদিন আমরা পাইছি তখন টাইমটা আমরা ছাড়তাম না, আমরা কিছু তো নাই ইনশাআল্লাহ। আমরা দীর্ঘ নির্গুলো মাই দিব, আমরা খাওয়ার খাদ্যের বাজার পড়িত রাস্তাঘাট আপনারা কি আইসুন এলাকা ভাই। আমি জিজ্ঞাসা করছি আমরা কৌশল বাড়ির ভোট দিলে কি তো বলে বাচ্চা খাচ্চা আছে ওই তাইলে সারা পাই থাকলে আমরা ঘুম আনছি আমরা খাস করতে পারবা ইনশাআল্লাহ। আরো দুটো একটা হই আরবি ভাষা হয় সবার, আর বাংলা ভাষা হয় যুবক সেবা যুবক এইটা আরবি ভাষা। অনেকজন আমরা জিজ্ঞাসা করছি, জিজ্ঞাসা করার পরে আমরা কই যে কৌশল ভাই তারা অনেক এখানে তারা মিছিল করতেছে, তারা অনেক আমরা ধন্যবাদ জানাইতেছি। তারা মতো আগুন দান তারা দিচ্ছে, এইটা হামাইছে। এই যে বাচ্চাগুলো তার মা বাবাকে শিক্ষা হইব যে অবশ্যই মা বাবা তাই এটা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলোচিত বক্তা আসবেন হাজি হাসুন মিয়া সাহেব। নুবাইন দাঁড়াইন আমরা একটু মতো না আমরা একটু মতো আমরা রাস্তায় আসি আর আপনি আইসেন আমরা সবাই মিলে সহতাম। পরবর্তীতে আমরা একটা আশাবাদী যে আমরা রাস্তাঘাটে খুব একটা কষ্ট করা, ওই রাস্তাঘাটের খাসমান আপনি পয়সা দিবা বা শিক্ষা দিবা। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে বক্তব্য নিয়ে আসছেন হাজি আব্দুল মিয়া সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিত সভা, আমি মনে করি আমরা সময়ের উপযোগী একজন নেতা পাইছি। এই সুযোগ যদি আমরা হাতছাড়া করি আরো 50 বছর পিছনে দিয়ে আমরা যাই। আশা করি আমরা মুরব্বীদের কাছ থেকে আমরা কিছু বাক্য শুনছি, কিছু দিলে কিছু মিলে আমরা যদি ইনশাআল্লাহ কাইলে সহযোগিতা করি আর আগামী দিনের মালা দিতাম পারি, ইনশাআল্লাহ আমরাও জয়ের মালা ইনশাআল্লাহ পাইব। আসসালামু আলাইকুম। আপনারা কইলে আপনারা কইলে এর পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জনাব আফিকুল্লাহ সাহেব।
আমরা দাদা জগন্নাথপুরে গেছে শুক্রবার আগামী শুক্রবার গেলাম জগন্নাথপুর তাদের মিছিল রোগটা দর্শনা মানুষ যেরকম হয়েছিল আশাবাদে আমরা আশা করছি আমরা তাদের যদি আমরা সেন্টারটা বাস করে দিতে পারি তো অবশ্যই আমরা রাস্তাঘাটে সুযোগ চাই দিবা আমরা আশা করি তাদের মধ্যে আমরা ফুলের মালা গলায় যা তাকে দিলে এখানে তার মূল কথা নাই সবসময় আমরা এখানে আমরা বলি যে শোনা বলছেন এক খুনা বলে এক খুনা লাশ খুনা বলে বলে আমরা এখানে কাজ হচ্ছে কোনো সময়ে কাজ হয় না কিন্তু সরকারি গোষ্ঠী আমরা কোনো কিছু পাই না তার চলা এখন আমার পশ্চিম বর্ষে সালাম আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বিশিষ্ট মুরব্বী জনাব শামীম আহমেদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আজকের সভা সভাপতি ও উপস্থিত আমার গ্রামের শ্রদ্ধেয় মুরব্বিয়ান ও যুবক ভাইয়েরা, আমরা আসলে আজকে আমরা অরিজিনাল ভাবে আমরা আনন্দিত যে আমরা এখন নেতা পাইছি। এই 34 বছরের ভিতরে এলাকার নেতা আমরা পাইছি না, এটাই বাস্তব। আমরা আশা করলাম নেতারে আমরা যতটুকু সহযোগিতা করার আমরা সকলে কর্ম আরম্ভ মুরব্বিয়ানে এখানে ওয়ার্ড দিচ্ছেন। ইনশাল্লাহ আমরা মুরব্বীর বাইরে নাই আরো অনেক মানুষ আছেন হওয়ার মতন দরকার মনে হলাম না। আমরা ওই তখন যদি আশা হয়ে বই যাচ্ছি আমরা প্রধান বক্তার কাছ থেকে সুন্দর কিছু শোনার জন্য। তো আমরা একটাই যন্ত্রণা রাস্তা, যেটা আমরা প্রাণের দাবি, এটার দাবির শেষ নাই। যেটা আমরা এই যন্ত্রণার মাঝে আছি, আমরা প্রাণের দাবি আমরা রাস্তা। তো আমরা রাস্তাটা এখন হইয়ান না যে নিজেরা দেখবা ইনশাআল্লাহ আমরা বিজয়ী করতে যতটুকু সহযোগিতা লাগে আমরা সকলে মত আছে নাকি সকলে? আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সামারগাঁও দারুল উলুম মাদ্রাসা মুহতামিম মুফতি আকমল হোসেন। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। জগন্নাথপুর এবং দক্ষিণ সুনামগঞ্জ নির্বাচনী এলাকার জাতীয়বাদী দল বিএনপির মনোনীত প্রার্থী এম ফয়সাল আহমদের উঠান বৈঠকের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের সভায় বিশেষ করে সামারগাঁওয়ের সভায় উপস্থিত হয়েছেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব আবু হুরায়রা সাদ মাস্টার সাহেব, আরও উপজেলা এবং পালিগাঁও ইউনিয়নের স্থানীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে গ্রামের মুরব্বীদের পক্ষ থেকে যে সমস্ত বক্তব্যগুলো আসছে, এই সমস্ত বক্তব্য আসলে চিরসত্য একটা বিষয়। বাংলাদেশের ইতিহাসে 54 বছর স্বাধীনতার ইতিহাস চলে। এই স্বাধীনতার ইতিহাসের শুরু থেকে শেষ পর্যন্ত আজ এই যে সামারগাঁও গ্রাম, এই গ্রাম শুধুমাত্র একটা ঐতিহ্যবাহী গ্রাম তাই না, স্বাধীনতার যুদ্ধের সময় এই গ্রামে মুক্তিযোদ্ধা ছিলেন, শহীদ মুক্তিযোদ্ধাও ছিলেন। এই গ্রামের মানুষের রক্ত মাংস দিয়ে স্বাধীনতা অর্জন করার পরেও আমরা এই গ্রামের মানুষ ন্যূনতম নাগরিক অধিকার থেকে বঞ্চিত। একটা রাষ্ট্রের তার জনগণের যে সমস্ত সেবা করার প্রয়োজন, রাষ্ট্রের পক্ষ থেকে জনগণ যে অধিকার পাওয়ার প্রয়োজন,
সেই অধিকারের ন্যূনতম অংশ বুক সামান্য মানুষ করে না। রাস্তা তো সামান্য একটা বিষয়, নাগরিক অধিকারের ক্ষেত্রে রাস্তা একটা গৌণ বিষয়। রাস্তার আগেও আরো অনেকগুলো অধিকার মানুষের আছে। মানুষের শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, সর্বোপরি মানুষের নিরাপত্তা, এইগুলো যদি রাষ্ট্র দায়িত্ব নিতে না পারে তাহলে সাংবিধানিকভাবে এই রাষ্ট্রের জনগণের কাছ থেকে ট্যাক্স নেওয়ার অধিকার নেই। জনগণের কাছ থেকে যদি রাষ্ট্র ট্যাক্স নেয় তাহলে এই ট্যাক্সের বিনিময়ে রাষ্ট্রের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব জনগণের। কিন্তু সামারগাঁওবাসী এমন একটা গ্রামে বসবাস করে যেমন তাদের পায়ে হাঁটারও কোনো সুযোগ নাই, তেমন তাদের চিকিৎসারও কোনো সুযোগ নাই, তেমন তাদের উন্নত কোনো শিক্ষা প্রতিষ্ঠানও নেই। সামারগাঁও গ্রামের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, ধরুন প্রাইমারি স্কুল, এই প্রাইমারি স্কুলের এমন একটা অবস্থা, এখান থেকে কোনো বাচ্চা লেখাপড়া করে যে উন্নত কোনো হাই স্কুলে পড়তে হবে তাও সম্ভব না। আজকে আপনারা যদি বহুবিধভাবে ঢুকায় দেখেন, বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে যারা বিসিএস ক্যাডার হয়, যারা সরকারি চাকরিজীবী হয়, তারা মৌলিক ফাউন্ডেশনটা অত্যন্ত শক্তিশালী হয়। আবার জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জের মানুষের কথা চিন্তা করে দেখেন, শিক্ষার ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে। ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠান জগন্নাথপুরে নেই, সামারগাঁও মাটিতে তো নেই। শিক্ষার দিক দিয়ে আমরা অনেক পিছিয়ে আছি। এই শিক্ষার দিক দিয়ে মানুষকে উন্নত করার জন্য যে সমস্ত নেতৃবৃন্দ তাদের উর্বর মস্তিষ্ক দিয়ে চিন্তা করবেন, ওই সমস্ত নেতৃবৃন্দের সাথে জনগণের কোনো সুসম্পর্ক নেই। জনগণের সুসম্পর্ক না থাকার কারণে, ওরা জনদরদী না হওয়ার কারণে আমরা স্বাধীনতার 54 বছরের পরও নাগরিক অধিকার থেকে আমরা বঞ্চিত আছি। এই হিসাবে সেই ধারাবাহিকতায় সামারগাঁওয়ের মানুষও বঞ্চিত। রাস্তাঘাটের কথা আমাদের মুরব্বীরা বলছেন, এই রাস্তার আশ্বাস বিগত 15 বছর আমরা শুনছি। 15 বছর আগে মান্না সাহেব যে সময় পানপাতা নিয়ে নির্বাচন করছিলেন, ওই সময় আমরা ওই রাস্তার কথা বলছিলাম। ওই সময় তিনি বলছিলেন যে রাস্তা একটা সামান্য বিষয়, রাস্তাতে হবে। এবং যে সময় তিনি নৌকা নিয়ে নির্বাচন করেন, আমরা রাস্তার কথা বলছিলাম। তিনি আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেবকে আমাদের পাশে বসে বলছিলেন রাস্তার অবস্থা কি। চেয়ারম্যান সাহেব বলছিলেন সম্ভবত যে রাস্তার আইডি হয়ে গেছে, রাস্তা হয়ে যাবে। এরপরে 15 বছর চলে গেল, আইডিও কোথায় গেছে, রাস্তা কোথায় গেছে আমরা জানি না। যদি এমপি পর্যায়ে কোন নেতাকে জিজ্ঞাসা করা হয় রাস্তার অবস্থা কি, তারা বলেন আপনাদের স্থানীয় নেতৃবৃন্দরা আমাদের সাথে যোগাযোগ করেন না। এই যে একটা কৌশলী জবাব, আমরা 54 বছর থেকে শুনে আসছি। আমরা আর কৌশলী জবাব শুনতে চাই না। আমরা যখন চাই আমরা অধিকার, আমরা যে বাক্সে ভোট প্রদান করব ওইখান থেকে যদি আমরা অধিকার নিশ্চিত হতে না পারি তাহলে আমরা বারবারই প্রতারিত হব। এর জন্য আজকে শুধুমাত্র ভোটার বৈঠক এর জন্য নয়, যেহেতু প্রথম সারির যে সমস্ত মানুষগুলো বসা আছেন প্রত্যেকেই ব্যক্তিগতভাবে অনেকেই আমরা চিনি। ওরা জগন্নাথপুরের মানুষ, জগন্নাথপুরের মাটি এবং মানুষের জন্য চিন্তা করার প্রয়োজন। জগন্নাথপুরকে উন্নত করতে হলে যেগুলো বিষয়গুলো দরকার, এইগুলো বিষয় তারা যদি ব্যবস্থা নেন, নির্বাচনে ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে পাস করবেন। এবং কার কপালে আল্লাহ তাআলা পাস করার কথা লেখা রাখছেন একমাত্র আল্লাহই ভালো জানেন। আমরা চেষ্টা করব, আমরা যারে পাস করে দিলে জনগণের খেদমত করবে এবং আমরা মৌলিক অধিকার পাবো, আমরা বিবেচনার ভিত্তিতে আমরা তাকে নির্বাচনে ভোট দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কিন্তু আমার এখানে নেতৃবৃন্দের সামনে যে বক্তব্য দিতে চাই সেটা হচ্ছে জগন্নাথপুরের শিক্ষা, চিকিৎসা এবং রাস্তাঘাট উন্নয়নে আপনারা যদি এগিয়ে না আসেন তাহলে জগন্নাথপুরের মানুষ কবরে যাওয়ার পরও আপনাদেরকে বলতে দিবে যে এই যে রাস্তাগুলোর যে অবস্থা, চিকিৎসার যে অবস্থা এবং মানুষের মৌলিক অধিকারের যে অবস্থা, এই সমস্ত কারণে এই এলাকার মানুষ আপনাদের অবশ্যই বদলা দিবে এবং এর জন্য আপনারাও ভুক্তভোগী হবেন। আর একটা বিষয় বলে যাই, জগন্নাথপুর থানা থেকে আমরা অনেক দূরে। একদিকে সিরিয়ালের দিক দিয়ে আমাদের ইউনিয়ন 9 নম্বর ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডে আমরা বসবাস করি। জগন্নাথপুরে যদি সরকারি সার আসে তাহলে 1, 2, 3, 4, 5, 6
জগন্নাথপুর যদি কৃষকের জন্য কোনো বরাদ্দ আসে 1, 2, 3 বাড়তে বাড়তে 9 নম্বরে খায় না। এই একটা সমস্যা জগন্নাথপুরের আছে। এবং আমরা জানি সরকারের পক্ষ থেকে কৃষি উন্নয়নে যে সমস্ত বরাদ্দগুলো দেওয়া হয় আমার গ্রামের মানুষ তা থেকে বঞ্চিত হয়। এর জন্য এই বিষয়টাও আপনারা যারা নেতৃবৃন্দ আছেন সবার দৃষ্টিগোচরে আমরা দিচ্ছি। সবগুলি বিষয় ইনশাআল্লাহ আপনারা খেয়াল রাখবেন এবং আমরা আপনার জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদেরকে জনগণের খেদমত করার সুযোগ সৃষ্টি করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত গ্রামবাসী, আপনারা অনেক কষ্ট করে ধৈর্য সহকারে বসে আছেন প্রধান অতিথির বিশেষ অতিথির বক্তব্য শুনবেন। এখন আমাদের গ্রামের পক্ষ থেকে আর কোনো মুরব্বিয়ানদের কোনো বক্তব্য দেওয়া যদি তাকে হাত তোলা দিতে পারেন। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব আবু হুরায়রা সাদ মাস্টার স্যার। স্যারকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, উপস্থিত উপজেলা এবং অত্র ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত আমার সম্মানিত মুরব্বিয়ান, নওজোয়ান এবং অন্তরালের মা বোনেরা, আমি আপনাদেরকে প্রথমেই ধন্যবাদ জানাই এর জন্যে এই শীতের রাতে আপনারা আমাদের বক্তব্য শোনার জন্য বসে রয়েছেন। সেই জন্য আমি জগন্নাথপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে, আমাদের প্রার্থীর পক্ষ থেকে, আমার ব্যক্তিগত তরফ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। রায় তো কিছু বেশি হয়ে গেছে এবং আপনারা ত্যক্ত বিরক্ত হয়ে গেছেন, আমরা আইতে কিছু দেরি হয়েছে। এরপরেও আমি দেখলাম যে আপনারা বিভিন্ন বয়সের মানুষ এখানে দলা হয়েছেন এবং আপনাদের এই বক্তব্য হইলে আমার মনটা ভরে গেছে যে আপনারা প্রাণ খুললে আপনাদের মনের কথা হইতে পারছেন। এর ব্যবস্থা যারা করছেন এরারে আমরা কিতাব হইয়া দিয়ে আমরা ধন্যবাদ দিই, আমি ভাষা আমরা জানা নাই, কিন্তু এই পরিবেশটা হওয়ার পিছনে যে ইতিহাস আছে এটা হইল দীর্ঘদিন আমরা ওই সমস্ত জিনিস আলোচনা করবার ক্ষেত্র প্রতিষ্ঠার লাগি আন্দোলন করছি। বিগত 18 বছর মন খুললা কথা হইতাম পারছি না, আমরা আন্দোলন সংগ্রাম কইরা এই পরিবেশটা আনছি। আর আপনারা কথা থেকে আরেকটা জিনিস পাইলাম, মৌলানা সাহেবের বক্তব্য থেকে আমি কুট করলাম যে বিগত 18 বছর যে সরকারের কাছে তারা দাবি দেওয়া আছে রাস্তাঘাট বিভিন্ন মৌলিক অধিকারে, এগুলা কিন্তু একটু পূরণ হয়েছে না, খালি আশ্বাস দিছই। তাহলে আজকে আমি আপনাদের মুরব্বীদের সাথে একমত হয়ে একটা কথা হইতাম চাইলাম যে বিগত যে 18 বছর যে সরকার আছে এটা কোন সরকারের জাহাজও না, ঠিক নেই, ভোট দিছেন নেই, গাছে হয়ে আপনার ভোট দেওয়া হয়ে গেছে। তাহলে যার ভোটের কোনো দরকার নাই, ভোট চাওয়া লাগছে না, আমি এমপি হয়ে গেছি, নেতা হয়ে গেছি, মন্ত্রী হয়ে গেছি, ওতে আপনার কাছে আমার কোনো দায়বদ্ধতা নাই। এর লাগে আমরা আন্দোলন সংগ্রামের ফসল হিসাবে আমরা আজকে এই পরিবেশ পাইছি। আমি বক্তব্য দীর্ঘায়িত করতাম না, এর লাগি যে আপনারা যে মানুষগুলো ইতিমধ্যে বক্তব্য দিচ্ছেন এই কথাগুলো আপনারা একটা প্রাণের কথা, এই কথাগুলো যে আপনারা কাছে আমরা না আইতাম তাহলে উন্নাম না নেই।
তাই আমি আমার ব্যক্তিগত তরফ থেকে দুই একটা কথা হইয়া আমার বক্তব্য শেষ করিলাম। যে খানটাইলে তো মাথায় এই এলাকা 9 নম্বর আমার মহাশয় বলছেন যে 1 2 3 4 5 6 7 8 9 6 উঠে 5 উঠে বাকি 9 আর আয় না। এই উন্নয়ন কর্মকাণ্ড যদি আপনারা এলাকার উন্নয়ন করবার লাগি চেষ্টা করেন তাহলে আপনারা এলাকার কিছু মানুষ খানিবনির চাইয়া উন্নয়ন লাগি চেষ্টা করতে হইবা। এর অর্থ তদবির শব্দটা আমি লাগাইলাম না। আজকে কৈশোর এম আহমদ আপনারা এখানে খাসের মানুষ, এর লোকে দেখা করবার লাগি যোগাযোগ করবার লাগি মানুষ লাগবো, সমাজকর্মী লাগবো। এই সমাজকর্মী যারা তখনকার সময় আসতা এরা খালি জেবদি বর্ষই উন্নয়নের কথা হইয়া প্রজেক্ট আইছি, প্রজেক্ট কিন্তু মুখ আলুর মুখ দেখছে না। এর লাগি আপনারা এখন সচেতন হয়ে ঢুকা। আর আমরা আজকে যারা আইছি আমার লোকে যারা আইছেন বিএনপি পরিবারের আমরা ছোট্ট একটা কথা হইবার লাগে আইছি যে আমরা মানুষের অধিকার দিবার লাগি মানুষের কাছে আইছি, মানুষের লইয়া কাছে থাকলাম, মানুষের লইয়া আমরা খেললাম, মানুষের কাছে আসলাম, মানুষের কাছে আমরা থাকবো। কারণ এই মানুষের কাছে নাই তার কথা আমি কিলা উঠবো। এর লাগি আমরা গাঁওয়ালি একটা কথা আছে না যে আমরা যারা যতদিন আমরা দেখি তার লাগে বেশি মায়া লাগে। যখন জনগণের সাথে তারা কোন সম্পর্ক আছে লাগে তারা উন্নয়ন করতে পারছে না, সবকিছু তারা পেটো কিনে দিচ্ছে। ইটার দজা টাইম টাইম ফাইলিস হই আওয়ামী লীগ অনেক হইলে মানুষের মুখ ফিরাইয়া নেই কি। আর আওয়ামী লীগের যে নেতা নেত্রী বা সরকার আছে এটা অনেক আর আসেনি। আমরা জোরে বদলেছে তারা পাই দিয়ে গেছেন কি মসজিদের ইমাম হলো বাগছে একটা কথা চাই তুমি দেবতাগরও ফেলুয়া হয় আমি তো খোলা খাই না। হেতু তো গেছো সব দেবতাগর খোলা খাইবার লাগি। এর আগেও তারা মসজিদের ইমাম তুমি মানে বাগতা হয়, তোমার ইমানের মাঝে আছে কমজোরি আছে, এর লাগি তুমি বাগছো। নলগণের পয়সা লুটপাট করে খাইছো, এর জজা পাইবাই। ও জজা পাইবার প্রকৃষ্ট পথ হইল নির্বাচন। আমরা বিএনপি আলা হল কোনদিন আমরা জনগণকে ফাঁস কাটাইয়া ভিন্ন পথে ক্ষমতা যাইবার চেষ্টা আমরা করছি না, ইলা ইতিহাস আমরা নাই। আপনারা ভোট দিলে আপনারা পক্ষে কথা হইমিগা সংসদ। এর লাগি এই যে বিএনপি 3 বার রাষ্ট্র ক্ষমতা আছে তার ইতিহাস আপনাদের সামনে জানা আছে। আর নয়া করে কোনো ইতিহাস কইলাম না। তারেক রহমানের একটাও ইচ্ছা আমরা নেতা যে গণমানুষের উন্নয়ন করা, তার কাছে দাঁড়ো গেল মানে তার কথা উন্নয়ন দিলা টেলিফোনে দেখো হুদামুখে সুমাচুকি হয় না, দাঁড়ো লাগবো আপনার কথা উনা লাগবো। এও কথা উনবার লাগে আমরা মনে করলাম আমরা এবার খুঁজে শুনলাম 3 আসন যে প্রার্থী পাইছি একটা প্রকৃষ্ট প্রার্থী আমরা পাইছি মনে হয়। তা না হলে দেওকা অনেক দীর্ঘই মাগর খাইয়া অনেকও গেছ অনেক আমরা কথা হইল যে আমরা আপনারা এলাকাত আইছি, আপনারা কথা শুনছি। আর আমরা ওয়াদা একটাও যে আমরা সরকার গঠন করলে আমরা প্রায়োরিটি বেসিসে, বিশেষ করে আমি ব্যক্তিগত তরফ থেকে আমরা এসে ওয়াদা করলাম এই অবনীত 9 নম্বর পাইলিগাঁও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে উন্নয়নের ছোঁয়া লাগবে। এটা হয়ে গেল ইনশাআল্লাহ। এখন আমি শেষ করি আমার বছর আমাদের লাগে সময় দেওয়া আরো সময় আইব, আরো আইব আপনারা গেছে। আমরা যদি কৃতকার্য হইতো তো আইব, অকৃতকার্য হইলেও আমরা আইব। কিন্তু আপনারা যে মাঝে যে আন্তরিকতা আছে আজকের এই উপস্থিতি প্রমাণ করে এই এলাকার মানুষ বিএনপির প্রার্থীকে ভোট দিব, এটা আমরা বিশ্বাস হয়ে গেছে। ইনশাআল্লাহ আপনার লগে দেখা হইব। আর শেষবারের মতো আপনার কাছে একটা অনুরোধ যে আপনার এই বার্তাগুলা গৌরণে আপনারা পৌঁছাইবে আমার মা বোনদের, যে তারা তো আমরা রোড দে তারার ফলে আমরা ঘুরতে আমরা আসল মুক্তি হলো তারা।
তার লাগে আমরা অনেক প্ল্যান প্রোগ্রাম আছে, এটা আমরা নেতার কাছ থেকে আমরা উঠবা, প্রার্থীর মুখ থেকে উঠবা। সকলে ধন্যবাদ। মুরব্বীদের আমি আবারও ধন্যবাদ জানালাম যে আপনারা এই প্রাণবন্ত বক্তব্য হৃদয়ের কথা মন খুললা মনের ভাষা বুঝতে আপনারা বলছেন, এর লাগে আপনারা আবারও ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সম্মানিত নেতৃবৃন্দ, আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে সবাইকে পরিচয় করিয়ে দিতে পারি নাই বিদায়। আমার গ্রামবাসী মুরব্বিয়ান আপনারা যার জন্য এগোর আর ধৈর্য সহকারে বসে আছেন, এখন আমাদের সেই কাঙ্ক্ষিত নেতা আজকের উঠান বৈঠকের প্রধান অতিথি জগন্নাথপুর ও শান্তিগঞ্জের মাটি ও মানুষের নেতা, জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, যুক্তরাজ্য বিএনপির বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক জনাব কৌশল আহমেদ এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আমাদের কত প্রতীক আছে, সেই প্রতীক সবাই বলো। সারা বাংলায়, সুনামগঞ্জে, শান্তিগঞ্জে, পাইলগাঁওয়ে, সুনামগঞ্জে, সামারগাঁওয়ে, সবাই বলো। বেগম জিয়ার, তারেক জিয়ার, মনসুর ভাইয়ের। আজকে ঐতিহ্যবাহী পাইলগাঁও ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ড সামারগাঁও এই উঠান বৈঠকের সম্মানিত সভাপতি, অত্র এলাকার মুরব্বী শ্রদ্ধেয় শামসুদ্দিন সাহেব ইতিমধ্যে বক্তব্য দিয়েছেন। জগন্নাথপুর উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, সাবেক সভাপতি আবু হেরা সাদ মাস্টার সাহেব উপস্থিত। আজকে এই উঠান বৈঠকের শ্রদ্ধেয় মুরব্বিয়ান, আজকে যারা উপস্থিত হয়েছেন এই অত্র এলাকার সর্বস্তরের নেতৃবৃন্দ, এবং আমাদের সাথে এসেছেন জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, সমীর মিয়া, সমীর উদ্দিন, রুহেল আছেন, সুবহান, সুহেল, আলিম, আবু সহ, ডালিম, জুনেদ, অনেকেই, মামুন, নুরুল, দিলুস, অনেকেই এসেছেন আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য। প্রথমেই আমি আপনাদেরকে সালাম জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনাদের সময় বেশি নেব না, রাত অনেক হয়েছে। আমাদের যদিও 8টার মিটিং ছিল, আসতে একটু লেট হয়েছে। ইতিমধ্যে আপনাদের অনেকের বক্তব্য শুনলাম আমরা। সাধারণত উঠান বৈঠকে যাওয়ার পরে উঠান বৈঠকে এলাকার বাড়ির পাশে আত্মীয় স্বজনরা একসাথে বসে আমরা উঠান বৈঠকে কথা বলি। যখনই বাইরের মেহমান আসি আমরা যাওয়ার পরে উঠান বৈঠকে নিজেদের মধ্যে আলোচনা হয়, অনেক সুখ দুঃখের আলোচনা হয়, অনেক বিষয় নিয়ে। কিন্তু আমরা একটু ভোটের জন্য উঠান বৈঠকে আসি। উঠান বৈঠকে যাওয়ার পরে অনেকেই উপজেলার জেলার নেতৃবৃন্দ দেখে কথা বলেন না, লজ্জায় বা কি বলবেন না বলবেন। কিন্তু এখানে যারা আজকে স্বতঃস্ফূর্তভাবে এই অত্র এলাকার গ্রামের মুরব্বিয়ানরা কথা বলেছেন, কথার মধ্যে একটা সহজ সরল যে কথাগুলা মনের ভিতরে প্রাণ থেকে প্রাণকুলা কথা চলে এসেছে, একবারে ইউনিসেন্ট, মানে নিজের এলাকা নিয়ে, এলাকার রাস্তাঘাট নিয়ে ভাবনা, সাধারণ মানুষ নিয়ে ভাবনা, মন থেকে, যেখানে কোনো স্বার্থ নাই, মিনিমাম কোনো স্বার্থ ছাড়া এই কথাগুলো এখান থেকে চলে এসেছে। এর জন্য আমি মনে করি এই সহজ সরল মানুষ যারা উপস্থিত হয়ে সুন্দর করে তাদের এলাকার কথা, তাদের রাস্তাঘাটের বিষয়টা আলোচনা করেছেন এখানে, এর জন্য তাদের উদ্দেশ্যে একটি করতালি আমি হয়েছে।
সহজ সরল এলাকার মানুষ, যাদেরকে দীর্ঘদিন আমার এক ভাই বলেছেন এখানে স্বাধীনতার 54 বছর হয়েছে, আমরা কি পেলাম, অনেকেই এমপি হলেন, মন্ত্রী হলেন, বলেছেন 34 বছর পরে বিএনপির ক্যান্ডিডেট পেয়েছি। এর আগে বিএনপির ক্যান্ডিডেট ছিল, পরেও ছিল জোটের ক্যান্ডিডেট, কিন্তু জোটের ক্যান্ডিডেট সে ছিল, কিন্তু দানের শীষ ছিল কার? দানের শীষ ছিল আমাদের। কিন্তু জোটের কারণে লোক অন্যজন, অন্য দলের লোক, ওই যে রাজনৈতিক জোট হয়েছে, কিন্তু শীষটা আমার, দানের শীষটা আমাদের। আপনারা দানের শীষে ভোট দিয়েছিলেন, দানের শীষ আছে, থাকবে ইনশাআল্লাহ। জোটের ক্যান্ডিডেট ছিল, চলে গেছে, এক একবার এমপি হওয়ার জন্য, নিজের ফায়দা লুটার জন্য, নিজের স্বার্থের জন্য একবার এক এক জুটে গিয়ে দানের শীষ, আরেক জুটে গিয়ে পাট, পরের জুটে গিয়ে রিক্সা, এরপরে গিয়ে খেজুর গাছ আর সাইকেল। আজকে অনেকে এখানে এসেছেন, আপনারা বলতেছেন দীর্ঘদিন পরে একটা আগামী ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, আপনারা খুব প্রস্তুত না ইলেকশনে ভোট দেওয়ার জন্য? অনেক আগ্রহ না? কারণ অনেক দিন আপনারা ভোট দিতে পারেন নাই, ভোট গিয়ে দেখছেন ভোট দেওয়া হয়ে গেছে, নাইলে আমি আর দাবি নির্বাচন বা দিনের ভোট রাখতে হয়েছে, অনেক ঘটনা হয়েছে, হয়েছে না? অবাধ সুষ্ঠু নির্বাচন দীর্ঘদিন পরে অপেক্ষায় আছেন, ফেব্রুয়ারিতে দেখবেন। সবাই খুব আগ্রহ না? কিন্তু এক গোষ্ঠী রাজনৈতিক দল তারা এই ভোটকে বানচাল করতে চায়। ওরা কারা? ওরা রাজাকার। ওরা, আমার এখানে এক ভাই বলেছেন, নাম বলতে পারবো না, শাহেদ ভাই বলেছেন স্বাধীনতার যুদ্ধের সময় এখানে যুদ্ধ করেছেন, শহীদ হয়েছেন, আহত মুক্তিযোদ্ধারা আছেন। আজকে যারা ভোট চায় না, ভোটকে বানচাল করতে চায়, তারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল কিনা? ওরা দেশের শত্রু, ওদেরকে চিহ্নিত করে রাখতে হবে। অনেক রাত হয়েছে, বক্তব্য লম্বা দিব না, প্রয়োজনীয় কথা বলা খুবই প্রয়োজন, সময় নষ্ট না করে প্রয়োজনীয় কথা। মুফতি সাহেব খুব সুন্দর করে গুছিয়ে পুরোটা রাজনৈতিক পুরো অবস্থা জগন্নাথপুর এবং সারা বাংলাদেশের বিষয়টা ব্রিফলি পুরোটা উনি বলে দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই মুফতি সাহেবকে, আপনার সুন্দর গুছিয়ে অত্র এলাকা বিষয় এবং আমাদের সামাজিক মর্যাদা, আমাদের দাবি দেওয়া সব বলেছেন। স্যারও ইতিমধ্যে বলেছেন সরকারি অনুদান আসলে 2, 3, 4, 5 করে নয়ে আসতে সময় লাগে। কেন নয়ে আসতে সময় লাগে? নয়েরটা তো নয়েই তাকে বরাদ্দ করা, পাশেরটা পাশে বরাদ্দ করা, একেরটা একে, প্রত্যেকটা তার নিজ নিজ জায়গায় বরাদ্দ থাকে। নয়েরটা তো একে খাইতে পারে না, কারা খায় নয়েরটা? ওদেরকে চিহ্নিত করতে হবে যারা খেয়েছে। নয়ের বরাদ্দ নয়েই আসে, এটা সরকারের একটা সিস্টেম আছে, কি মুফতি সাহেব ঠিক কিনা? কিন্তু আমরা মনে করি আসতে সময় লেগে যায়। ওরা অনেকের পকেট বাড়ি করে, বেড়ায় দান খেয়ে ফেলে। আমার স্যার বলতেছে এইখানে এক রাস্তার কথা 2 মাইল রাস্তা, আমি জানি না এই অবস্থা। আমি যদি জানতাম, এটা বললে বেশি কথা হয়ে যাবে। এই সময়ের মধ্যে এই রাস্তাগুলা একজন মানুষ যদি রাস্তা করার জন্য সুনামগঞ্জে, সিলেটে, ঢাকায় হাঁটাহাঁটি করে 2 মাইল রাস্তার জন্য, আর সবার দুয়ারে দুয়ারে যায়, তার কোনো লজ্জা হবে? তার ইজ্জত কমবে? আমি মনে করি এলাকার একজন মানুষের যায়, 100 জন মানুষের যায়, 1000 মানুষের জন্য যদি দিনের পর দিন রাস্তায় হাঁটে হাইটা একটা রাস্তা করার জন্য তা হেসে আরো সম্মানিত হয়ে
জাতির কাছে, এই এলাকার মানুষের কাছে আরো সম্মানিত হয় কিনা? কিন্তু একটা রাস্তা করার জন্য চেয়ারম্যান বা এমপি হওয়ার প্রয়োজন হয় না, প্রয়োজন হয় তার সুস্থ মন মানসিকতা, প্রয়োজন হয় একটা সে এলাকার মানুষের উন্নয়ন করার মন মানসিকতা কতটুকু আছে, প্রয়োজন হয় সাধারণ মানুষের প্রতি তার ভালোবাসা কতটুকু, প্রয়োজন হয় অত্র এলাকার মানুষের প্রতি এলাকার প্রতি তার ভালোবাসা কতটুকু। এই ভালোবাসা যদি থাকে তাহলে এলাকার উন্নয়নের জন্য কোনো অসুবিধা হওয়ার প্রয়োজন নেই, কোনো মানে এলাকার উন্নয়নের জন্য কোনো অসুবিধা হবে না। যদি ভালোবাসা যদি থাকে এলাকার উন্নয়ন হতে কোনো অসুবিধা হবে না। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, ইলেকশন হোক, ইলেকশনের আগে আমি বলতে পারবো না, তবে আপনাদের এই রাস্তা হওয়ার পুরোপুরি দায়িত্ব যেখান থেকে যেখানে নেওয়া দরকার আমি নিলাম, ইনশাআল্লাহ হবে। আমি এই রাস্তার অবস্থা যা যা বিশ্বাস করেন এই উঠান বৈঠকে কোন রাজনৈতিক কথা নয়। আপনারা তো সমস্যা হয়েছে কি জানেন, ওই একটা কথা আছে না, ওই যে চুল খেয়ে মুখ খালাই গাওয়ায় যায় তখন দই দেখলে ভয় করে। আমাদের রাজনীতি যারা করে সবার কথা একই রকম মনে হয়, মানুষের ভয় করে। বিশ্বাস করেন আপনারা যেভাবে সহজ সরল ভাবে এলাকার জন্য, এলাকার মানুষের জন্য, এই অত্র এলাকার জন্য যেভাবে ভালোবাসা, এই সহজ সরল মানুষকে সাক্ষী রেখে বলতেছি, এটা আমি যেভাবে বলছি ইনশাআল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করব, আল্লাহ সহায় করবেন, ইনশাআল্লাহ আমি করব, আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করবেন। কারণ এটা এলাকার মানুষের জন্য, এলাকার উন্নয়নের জন্য। মুফতি সাহেব বলেছেন যে স্কুলে ভালো স্কুল না হলে ভালো স্টুডেন্ট হওয়া যায় না, ভালো স্টুডেন্ট না হলে ভালো রেজাল্ট না করলে ভালো চাকরি পাওয়া যায় না। আমাদের অত্র এলাকায় একটা স্কুল বলেন আপনারা, যে স্কুলে যতগুলো টিচার টাকা দরকার কতগুলো টিচার আছে কিনা? একটা স্কুলের নাম বলতে পারবেন? একটা প্রাইমারি স্কুল, প্রাইমারি শিক্ষার জন্য যতগুলো প্রাইমারি স্কুলে যতগুলো শিক্ষক টাকা দরকার একটা স্কুলে পাবেন না। কেন? স্কুলে যতগুলো টিচার সব জায়গায় তো যার যার দরকার তো সবই আছে, যার যার অবস্থান থেকে কিছু কিছু জায়গা আছে যেখানে 7 জন টিচার দরকার সে 8 জন নিয়ে রাখছে, কিন্তু আমাদের এলাকায় যেখানে 7 জনের দরকার এখানে 3 জন টিচার। এখানে ভালো রেজাল্ট আপনি দেখবেন কি করেন, পাবেন কি করেন, আর এই ছাত্রছাত্রীরা কিভাবে শিখতে মানে তারা এই লেখাপড়া করবে? এই জিনিসগুলো যারা দায়িত্বশীল তারা দেখতে হবে, নিঃস্বার্থভাবে কাজ করতে হবে। নিঃস্বার্থভাবে কাজ করতে হলে কি করতে হবে জানেন? ভালোবাসা থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে তার মানুষের প্রতি, এলাকার প্রতি। যদি ভালোবাসা না থাকে তাহলে হবে না। এই বাংলাদেশ নিয়ে যারা ষড়যন্ত্র করে, এক গোষ্ঠী রাজনৈতিক দল আছে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করে, এরা বাংলাদেশকে কোনোদিন ভালোবাসে নাই, আজকেও ভালোবাসে না। তাই দেশি বিদেশি ষড়যন্ত্র সব সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে ছিল, আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে। আজকেও ষড়যন্ত্র হচ্ছে, আজকেও ষড়যন্ত্র হচ্ছে বিদায় এই ফেব্রুয়ারিতে যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন সারা বাংলাদেশের 18 কোটি মানুষ অপেক্ষায় যে নির্বাচনের জন্য, সেই নির্বাচনকে বানচাল করার জন্য তারাই দায়ী। ষড়যন্ত্র করতেছে যারা বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করতেছে, দেশি বিদেশি ষড়যন্ত্র করতেছে। আজকে আপনাদেরকে নিয়ে আমাদের নেতা বারবার বলেছেন আমরা চোখ কান খোলা রেখে
এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে এবং নির্বাচনের পাশাপাশি প্রস্তুতি নিতে হবে। নির্বাচন ইনশাআল্লাহ ফেব্রুয়ারির মধ্যে হবে ইনশাআল্লাহ। আমাদের নেতা, আমি যে ভালোবাসার কথা বলতেছি, আমি যে বলতেছি এলাকাকে ভালোবাসতে হবে, জনগণকে ভালোবাসতে হবে, এটার কারণটা কি জানেন? আমাদের নেতা তারেক রহমান, আপনারা দেখেছেন ইলেকশনের তো তফসিল ঘোষণা হবে ইনশাআল্লাহ ডিসেম্বরের ফার্স্ট উইকে। তফসিলের আগেই আমাদের নেতা বিএনপির যাদেরকে মনোনীত করেছেন সবাইকে এলাকায় এলাকায় পাঠিয়ে দিয়েছেন, বলেছেন কোন জনসভার প্রয়োজন নেই, যার এলাকায় বাড়িতে গ্রামে গঞ্জে বাজারে এবং উঠান বৈঠক করেন। উঠান বৈঠকটা কেন জানেন? উঠান বৈঠকটা আপনাদের পাশে তাইকা কাছে তাইকা আপনাদের সাথে একটা সম্পর্ক যাতে সুন্দর বিল্ড হয়, খুব কাছে থেকে, নাইলে বড় মিটিং হবে 10-20 হাজার মানুষ হবে, আর আমরা নেতারা থাকবে 5 ফুট উপরে স্টেজ আর নেতৃবৃন্দরা থাকবেন নিচে, এইরকম দাঁড়িয়ে থাকবেন। এই গ্যাপ নেতাদের আর সাধারণ জনগণের মধ্যে যে গ্যাপ, এই গ্যাপ আমার নেতা চান না। আমার নেতা, আমাদের নেতা, তৃণমূলের নেতা তারেক রহমান আমাদেরকে বলে দিয়েছেন দায়বদ্ধতা নিয়ে আসতে হবে। ভোট চাবেন ঠিকই, ভোট আনতার আগে যা বলবেন নেতৃবৃন্দকে, এলাকার মানুষকে, সহজ সরল মানুষকে, এলাকার গ্রামের মানুষকে, তাদের সাথে কথা বলতে হবে, পাশে যেতে হবে, কাছে যেতে হবে। ভোট নিয়ে আসলে পরে যাতে তোমার কাছে এসে বলতে পারে বলে আপনি এইটা বললেন, এইটা করলেন না কেন। তাদের সাথে গ্যাপ করা যাবে না, তাদের কাছাকাছি যেতে হবে। তাই আমি জানি না অনেকেই এখানে বিএনপি আজকে যেভাবে উঠান বৈঠকের জন্য প্রত্যেক দিন 2টা 3টা 4টা আমরা উঠান বৈঠক করি, কোন রাজনৈতিক দল এর আগে উঠান বৈঠক করে নাই। তারা জনগণ থেকে বিচ্ছিন্ন থাকে অলওয়েজ। তাদের জনগণের ভোট হয় না তাদের কখনো, তাদের ভোটের প্রয়োজন হয় না। ভোট ছাড়া এমপি হয়, তারা ভোট ছাড়া চেয়ারম্যান হয়, মেম্বার হয়, কিন্তু বিএনপি একমাত্র দল জনগণের ভোটে নির্বাচিত হতে চায়। জনগণের ভোটে নির্বাচিত হলে জনগণের সাথে দায়বদ্ধতা থাকে। আজকে যে আমরা আসলাম, আসার পরে ভোট চাইলাম ধানের শীষে, আর বললাম রাস্তা হবে, স্কুলে এই নাই, টিচার নাই, আপনাদের যে ইউনিয়নের যেটুকু পাওনা সরকারি অনুদান, সার হোক আর গম হোক পাবেন, এটা বলে যাচ্ছি না আমরা। যদি আমরা পরে এটা না করি, আপনারা জিজ্ঞেস করবেন না এই নেতৃবৃন্দদেরকে, বলে গিয়ে এই সামারগাঁও গিয়ে এই উঠান বৈঠকে রাত্রে 10টায় বলেছিলেন, কি বলেছিলেন মিয়া, বলবেন না আপনারা? আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, আমরা আবার আসবো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় জনগণের পাশে থেকে খেদমত করতে চায়, কাজ করতে চায়। আপনাদেরকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ আপনাদের কর্মী হয়ে আপনাদের সাথে থেকে একসাথে মিলেমিশে আমরা এলাকার উন্নয়নের জন্য যা যা করণীয় আমরা একসাথে ইনশাআল্লাহ মিলে করবো ইনশাআল্লাহ। আপনারা আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিবেন। কারা কারা ধানের শীষে ভোট দিবেন বলেন তো? আলহামদুলিল্লাহ, 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 আল্লাহ কবুল করবেন। আপনারা যেভাবে আজ খুব ভালোবেসে মন থেকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য বলেছেন, তাহলে আমরা বিশ্বাস করি দীর্ঘ 37 বছর পরে এবার প্রথমবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল সুনামগঞ্জ 3 নির্বাচনী এলাকা থেকে জাতীয়তাবাদী দলের একজন এমপি হবেন ইনশাআল্লাহ। আপনারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে বলেছেন, আজকে একটু আগে আমরা ছিলাম জামালপুরে, একই অবস্থা, সবাই একটা আশার মুখ দেখতেছে আগামী নির্বাচনে ধানের শীষে। আমাদের মধ্যে দায় দায়িত্ব আমি মনে করি বিএনপি, আমি এবং আমাদের উপরে দায় দায়িত্ব বেড়ে যাচ্ছে। আল্লাহ যাতে হেল্প করেন আমাদেরকে এই দায় দায়িত্বটুকু বহন করার এবং মানুষের আশা আকাঙ্ক্ষা যাতে পূরণ করার ক্ষমতা যাতে আল্লাহ রাব্বুল আলামিন দেন। আপনারাও দোয়াতে শরীক রাখবেন না আমাদের জন্য। আপনাদের কাছে একটি অনুরোধ, আমি আবার আসবো।
আসবো, আমরা আবার আসবো, আমাদের নেতৃবৃন্দরা আসবেন, আমি নিজেও আসবো আপনাদের এখানে, ওনাদেরকে নিয়ে আসবো। আজকে আপনারা একটু কথা দিবেন। আমি বিশ্বাস করি আপনারা এসেছেন, আপনাদের একটি আশায় আছেন। দীর্ঘদিন পরে বিএনপি, দানের শীষ, খালেদা জিয়া, তারেক রহমানের দল ভোট দিবেন। আমি বিশ্বাস করি আপনারা ভোট দিবেন। আমাদের ক্যাম্পিংটা আমাদের এখানের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, আমরা সবাইকে বলতে হবে না, ভোটের ক্যাম্পিং করতে হবে না। ভোটের আমরা সবাই মিলে যেহেতু আমরা একটা সাপোর্ট করি, আমরা চাই মন থেকে এই এলাকার উন্নয়ন চাই, এলাকার ভালোবাসা চাই, এই এলাকার উন্নয়নের জন্য, ভালোবাসার জন্য দানের শীষে ভোট দিব আমরা। তাহলে দানের শীষকে জয়যুক্ত হলে আমরা সবাইকে ক্যাম্পিং করতে হবে, সবাইকে বলতে হবে। আমরা ক্যাম্পিংটা কোন জায়গা থেকে শুরু করব? আপনাদের কোনো চিন্তা ভাবনা আছে? আমার একটা অনুরোধ আছে, আমাদের ক্যাম্পিংটা শুরু করবো আমাদের নিচ থেকে। নিচ থেকে মানে আজকে আমরা যারা শুনে গেলাম, দায়িত্ব নিয়ে গেলাম, দানের শেষে ভোট দেবো, ভোট দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানাবো। আমি পাশের বাড়ির অন্য কেউ বা পাড়ার কাউকে বলার আগে আমরা শুরু করব বাড়িতে গিয়ে আমাদের বাড়ির ফ্যামিলি মেম্বারদেরকে প্রথমেই বলবো ভোট দেওয়ার জন্য দানের শেষে। কারণ আমি যদি আমার বাড়ির ফ্যামিলি মেম্বারদেরকে আগে না বলে অন্যদেরকে বলি, এটা মানানো হয়? তাহলে প্রথম আমরা নিজের ফ্যামিলি মেম্বার মা বোনদের কাছে তারেক রহমান এবং খালেদা জিয়ার সালাম জানাবে এবং দানের শীষে ভোট দেওয়ার জন্য তাদেরকে অনুরোধ করবেন, আহ্বান জানাবেন। আমরা অনেকেরই ধারণা আমরা অনেকদিন ভোট দিতে পারি নাই, নির্যাতিত ছিলাম, কষ্টে ছিলাম, আমাদের ফ্যামিলি তো আমরা দানের শীষে ভোট দিব, আমাদের ফ্যামিলি তো অবশ্যই দানের শীষে ভোট দেবে, এটা ধারণা থাকতে পারে, তাই না? তারপরেও ভোট তার নিজ নিজ অধিকার, যাকে ইচ্ছা তাকে দিবে। অতএব তাদেরকে সম্মান করে আমরা দানের শীষে ভোট দেওয়ার জন্য বলবো কিনা? এবং তারা দিয়ে আমাদের ফ্যামিলি মেম্বার থেকে দিয়ে শুরু করবো ক্যাম্পিং। এরপরে আশেপাশে পাড়ার যারা আছেন তাদেরকে বলবো, আমরা কাজের পাশের লোকদেরকে বলবো, আমরা ব্যবসা বাণিজ্যে যারা করি, যারা সবাইকে যার যার নিজ নিজ অবস্থান থেকে আমরা সবাইকে দানের শীষে ভোট দেওয়ার জন্য আমরা ক্যাম্পিং শুরু করবো আজকে। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। আমরা কি করব? আমরা আগামী, আপনারা অনেকেই হয়তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা ইতিমধ্যে পেয়েছেন, 31 দফা অনেকেই পড়েছেন। 31 দফার মধ্যে আগামী সুন্দর বাংলাদেশ দেখা যায়। এই ইয়াং জেনারেশন যারা আছেন, প্রথম ভোটার, তাদেরকে আহ্বান জানাচ্ছি, 31 দফাটা পড়লে বুঝতে পারবেন এবং সবাইকে বলবেন আগামী সুন্দর বাংলাদেশের জন্য, সুন্দর জগন্নাথপুর শান্তিগঞ্জের জন্য আমরা এটাকে বাস্তবায়ন করার জন্য দানের শীষে ভোট দেওয়ার জন্য সবাইকে বলবেন। এবং 31 দফার মধ্যে সব কিছু আছে ইনশাআল্লাহ। আমি এই এলাকার নদী ভাঙ্গনের কথা একটু আগে বলে আসছি। এই নদী ভাঙ্গনের কথা চিন্তা করে বিএনপি তারেক রহমান, বাকি অঞ্চলের কৃষকদের চিন্তা করে তারেক রহমান এই অঞ্চলে বাংলাদেশের 50 লক্ষ ফ্যামিলিকে ফ্যামিলি কার্ড দিবে তারেক রহমান। সেই ফ্যামিলি কার্ডটা কোনো পুরুষ আমাদের কারো নামে হবে না, সেটা মহিলাদের নামে হবে। মহিলারা ফ্যামিলির মহিলা সিনিয়র যারা মুরব্বী তাদের নামে এই ফ্যামিলি কার্ডটা হবে। এইটা তারেক রহমান চিন্তা করে। এদেশের প্রত্যেকটি বিষয় তারেক রহমান যেভাবে চিন্তা করেন 31 দফার মধ্যে লেখা আছে, আপনারা দেখবেন। পরবর্তীতে আরো কোনো মিটিংয়ে আসলে আপনাদেরকে সবাইকে বলবো। আপনারা অনেক কষ্ট করে এসেছেন, আপনারা আগামী নির্বাচনের জন্য যা যা দরকার, যাকে যেভাবে বলার দরকার বলবেন এবং আমাদের নেতৃবৃন্দকে আপনারা প্রয়োজনীয়ভাবে যখন বুঝবেন যে কোনো প্রয়োজনে আমরা আপনাদের পাশে থেকে এই সব কিছু করার চেষ্টা করব এলাকার জন্য, এলাকার উন্নয়নের জন্য। এখানে যারা মুরব্বিয়া এবং ইয়াং ভাইরা এসেছেন, যুবক ভাইরা, আপনাদের মাধ্যমে আজকে
যারা এসেছেন তাদেরকে, তাদের ফ্যামিলির সকল মা বোনদেরকে আমার সালাম পৌঁছাবেন, ধানের শীষকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাবেন এবং সবাইকে বলবেন আগামী নির্বাচনে যাতে সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট সেন্টারে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাংলাদেশ জিন্দাবাদ, মা বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিন্দাবাদ জিন্দাবাদ। সম্মানিত গ্রামবাসী, আপনারা এতক্ষণ ধৈর্য সহকারে প্রধান অতিথির মূল্যবান বক্তব্য শুনেছেন। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা ধৈর্য সহকারে বসে থাকবেন। আমাদের কিছু শিবির ব্যবস্থা আছে, আপনারা হই হুল্লোড় না করে শান্তভাবে বসে থাকবেন। এখন প্রধান সবার সভাপতি বক্তব্য নিয়ে আসছেন আজকের সভাপতি জনাব শামসুদ্দিন সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত একটু সাইক্লেন আজকে আমরা প্রধান অতিথি বক্তব্য শুনেছি। আমরা রাস্তাঘাটে উন্নয়ন করার কথা শুন, আমরা ভোট দিতাম, তাদের যুক্ত করতাম। এই বলে সবার কাজ আজকে সমাপ্ত করে ঘোষণা দিলাম। আসসালামু আলাইকুম। গালিম ভাই ওই যাবে ঘর শুনতেই তো না তুমি দেখিলাম